মিজু, আহ, খুব ব্যথা লাগছে, কুত্তা ছাড়ো আমাকে। চুপ করে শুয়ে থাকো বউ, আজকে আমি পিনিকে আছি, আমাকে আমার মতো আদর করতে দাও। অনেকক্ষণ তো আদর করলে, এখন ছাড়ো আমাকে। আর সহ্য করতে পারছি না জান। পারবে জান, পারবে। আর একটু সময় আমাকে তোমার আদর খেতে দাও, তারপর ছেড়ে দিব। কথাটা বলে আমি অনামিকাকে জড়িয়ে ধরি। বেশ কিছুক্ষণ আদর করে তাকে ছেড়ে দেই। সে ব্যথার কারণে অনেকবার কান্না করেছিল, কিন্তু আমি তো আদর খাবো, সে কান্না করলে আমার কি। ফ্ল্যাশব্যাক। যেখানে দেখিবা ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। তুই ছাই না উড়াতে গিয়ে থানার সামনে কি করতে এলি রে? মামা, এখানে 10 দিন আগে একটা রত্ন এসেছে, তাই রত্নটাকে দেখতে এসেছি। দেখতে কিন্তু সেই। থানায় যে নতুন পুলিশ নিয়ে এসেছে তার কথা বলছিস নাকি? হুম। তাহলে আমি যাচ্ছি না ভাই, তুই যা। আব্বে হালা চল। না ভাই, আমার মার খাওয়ার কোনো শখ নেই। তোর মার খাওয়ার শখ থাকলে তুই যা। তুই না আমার বন্ধু, আমার সাথে তুই গেলে তোকে আমি একটা ডার্বি সিগারেট খাওয়াবো, প্রমিস। শালা কিপটা, তোর সিগারেট তোর কাছে রাখ, আর আমি ভিতরে যাচ্ছি না। আমি থাকতে তোর ভয় কিসের? তুই আছিস সেই ভয় লাগছে, না হলে তো আমি একা একা ভিতরে যেতে পারবো। যা শালা, দূরে গিয়ে মর। আমি একাই যাব। আর নেহাকে ফোন করে বলবো তুই আজ সাথীর সাথে ঘুরতে গেছিলি। আমি কখন সাথীর সঙ্গে ঘুরতে গেছিলাম? আমি কেমন করে বলবো? তুই যে বললি আমার সাথে না গেলে মিথ্যা বলবো। তোর মতো বন্ধু থাকার চেয়ে 10টা শত্রু থাকা অনেক ভালো। আর তোকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। আমি যাব তো। থানার সামনে দাঁড়িয়ে কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন ঝগড়া করছি, তাহলে জিজ্ঞেস করেন কেন? শালা, তোর কি জেলে যাওয়ার শখ হয়েছে? জেলে যাওয়ার শখ হয়নি, কিন্তু তোমার সাথে প্রেম করার শখ হয়েছে। শরীফ সাহেব, লাঠিটা নিয়ে আসেন তো। মামা পালা, পুলিশিনি অনেক রেগে গেছে। সেটা তোকে বলতে হবে না, আমি আগেই দৌড় দিয়েছি। ভালো করেছিস। থানার সামনে থেকে দৌড়ে চলে এলাম, এসে আমাদের আড্ডাখানায় থামলাম। পুলিশিনিটার নামটা কি রে? অনামিকা। ও আচ্ছা, পুলিশিনির সাথে প্রেম করতে হবে। কি? হুম। এই ভুল করিস না, পুলিশিনি যে রাগী তোর জীবন বরবাদ করে ছেড়ে দিবে। সমস্যা নেই, যে অনেক রাগী সে অনেক ভালোবাসতে জানে। ভালো। পুলিশিনি কোথায় যাচ্ছে, চল ফলো করি। কেলানি খাওয়ার ইচ্ছা নেই, তুই যা। আরে ভিতর ডিম চল, না হলে বুঝতেই পারছিস। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল নেহার সাথে তোকে পরিচয় করিয়ে দেওয়া। বন্ধু, নিজের দুর্বলতার কথা কাউকে বলতে নেই। হুম। তোকে যেতে হবে না, আমি ওই পুলিশিনির পিছু নিব। না চল, আমিও যাব। চল তাহলে। তারপর আমি আর নীল পুলিশিনির পিছু নিতে লাগলাম। হঠাৎ করে পুলিশিনি কোথাও উধাও হয়ে গেল। কিরে মামা, পুলিশিনি কোথায় গেল? সেটা তো আমিও ভাবছি মামা, পুলিশিনি মনে হয় মানুষ না, মনে হয় ভূত। আমারও সেটা মনে হচ্ছে। চল সামনের দিকে এগিয়ে দেখি। হঠাৎ পিছন থেকে আমার কাঁধে হাত রেখে বলল, কি রে, তোর সমস্যা কি? আমাকে ফলো করছিস কেন? পিছনে ঘুরে দেখে অনামিকা। আমি তো ভয় পেয়ে শেষ, ভয়ের চোটে ভালোভাবে কথা বের হচ্ছে না, তাই তোতলাতে তোতলাতে বললাম, কোথায়? তোতলাচ্ছিস কেন? নীল হারামি পালিয়েছে, আমিও পালাতে যাব, তখন অনামিকা আমার শার্ট ধরে নিল। পালাচ্ছিস কোথায়? ছেড়ে দেন, আর আপনাকে ফলো করব না। তোকে দেখছি তুই কয়েকদিন থেকে আমাকে ফলো করছিস। এমনি। বলবি না তোকে থানায় নিয়ে ফিজিওথেরাপি দিয়ে কথা বের করব। অনামিকার এমন ধমক শুনে তো আমার অবস্থা খারাপ, তাই আমতা আমতা করে বললাম, আপনাকে আমার ভালো লাগে তাই আপনাকে ফলো করি। কি? তোর তো সাহস কম না, তুই পুলিশকে ফলো করিস? আমি কি ফলো করার অপরাধে তোকে জেলে ভরতে পারি সেটা তুই জানিস? আর ফলো করব না, এবারের মতো ছেড়ে দেন। সত্যি তো? এবার ছাড়েন। দাঁড়া, এত তারা কিসের? তোর নাম কি? জি মিজু, আপনার নাম? আমার দিকে রাগীভাবে তাকালো। আচ্ছা, আপনাকে বলা লাগবে না, আমি আপনার নাম জানি, আপনার নাম অনামিকা। কোন ক্লাসে পড়িস? কি মেয়ে রে বাবা, মুখে রসকস বলে কিছু নেই, সব সময় কড়া গলায় কথা বলছে। এমন ভাবে বিড়বিড় করে কি বলছিস? যা বলবি জোরে বল। কিছু না। কোন ক্লাসে পড়িস বললি না তো? অনার্স সেকেন্ড ইয়ারে। ও, আমি তোর থেকে বড়, আর মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা থাকলে ছেড়ে ফেলে দে। যেমন? তোকে প্রশ্ন করতে বলেছি, আর যা, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। এরপরে যদি আমাকে ফলো করতে দেখি তাহলে তোকে জেলে ভরে দিব। ওখান থেকে বাসায় চলে এলাম 5 দিন পর। অনামিকা দাঁড়াও। অনামিকা আমার কথা শুনে দাঁড়িয়ে আমার দিকে রাগীভাবে তাকালো, তারপর আমার কাছে এসে, বেয়াদব, তোর বাপ মা তোকে বড়দের সম্মান করতে শেখায়নি? কুত্তার লেজ কখনো সোজা হয় না, ঠিক তুইও হবি না। তোকে সেদিন বললাম না তুই আমার পিছু নিবি না? তোকে কিছু বলি না বলে তোর সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। চল থানায়। অনামিকার কথায় মাথা নিচু করে নিলাম। আশেপাশের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। মাথা নিচু করে বললাম, সরি, ভুল হয়ে গেছে, এবারের মতো ছেড়ে দিন। তোকে এভাবে ছাড় দিয়ে তুই এত দূর পর্যন্ত চলে এসেছিস, আজ তোকে কোনো ছাড় দিব না। অনামিকা রাস্তা ভর্তি মানুষের সামনে দিয়ে আমার শার্টের কলার ধরে টানতে টানতে থানায় নিয়ে এলো, তারপর মোটা লাঠি নিয়ে মারতে লাগলো। অনামিকা আমাকে মারা শেষ করে বলল,
আমার চোখের সামনের থেকে যা, না হলে আরো মারবো। শরীর অনেক ব্যথা করছে। থানা থেকে বের হয়ে সিএনজি নিয়ে ফার্মেসিতে ওষুধ নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে যখন আমি আমার রুমে যাচ্ছি তখন আম্মু বলল। এই দাঁড়া। আম্মুর ডাক শুনে বুকের ভেতর কেঁপে উঠল। হ্যাঁ আম্মু বলো। তুই এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? এমনি। আচ্ছা পরে কথা বলবো, শরীরটা অনেক খারাপ করছে। আম্মু আর কোনো প্রশ্ন করার আগেই রুমে চলে এলাম। তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। শরীরটা অনেক ব্যথা করছে, ঘুম আসছে, তাই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি মা আমার কপালে জলপটি দিচ্ছে। মারের কারণে আমার জ্বর চলে এসেছে। আমার ঘুম ভাঙতেই আম্মু বলল। তোর কি হয়েছে বলতো? তোর শরীরের জায়গায় জায়গায় রক্ত জমে আছে কেন? মনে হচ্ছে তোকে কেউ মেরেছে। এ তেমন কিছু না আম্মু। বল বলছি। একজনের সাথে মারামারি করতে গিয়ে এমনভাবে মার খেয়েছি। তোকে কত বারণ করি মারামারি না করতে, কিন্তু তুই আমার কথাই শুনিস না। আম্মুকে আসল কারণটা বললাম না, না হলে আরও অনেক মন খারাপ করতো। আমি তো শুধু নাম ধরে ডাক দিয়েছিলাম, তাই বলে এভাবে মারবে আমি কল্পনাতেও ভাবিনি। দুদিন পর রাস্তা দিয়ে হাঁটছি, তখন অনামিকা আমার সামনে এসে দাঁড়ালো। আমি পাশ কাটিয়ে চলে যেতে যাব, তখন অনামিকা আমার হাত ধরে টেনে এক সাইডে নিয়ে গেল। তারপর বলল। সরি, তোমাকে সেদিন ওভাবে মারা ঠিক হয়নি। সেদিন একটু মাথা গরম হয়েছিল তাই। অনামিকাকে পুরো কথা বলতে না দিয়ে বললাম, এই প্রথম কোনো পুলিশ আসামিকে মেরে আসামির কাছে ক্ষমা চাচ্ছে। প্লিজ ক্ষমা করে দাও। আরে ম্যাম, আপনি ক্ষমা কেন চাইবেন? ক্ষমা আমার চাওয়া দরকার, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। এমনভাবে বলো না। আচ্ছা আমি যাই, আমার কাজ আছে। আর সরি, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি ওখানে আর না দাঁড়িয়ে থেকে বাসায় চলে এলাম। সরি বলতে এসেছে সরি। রাতে রুমে শুয়ে আছি, তখন রুমে কারো আসার শব্দ পেয়ে দরজার দিকে তাকালাম। দরজার দিকে তাকিয়ে দেখে অনামিকা। অনামিকাকে দেখে অনেক অবাক হলাম। অনামিকার আমাদের বাসা আসার কারণ বুঝতে পারলাম না। অনামিকা রুমের ভিতর এসে বলল। মিজু সরি, প্লিজ ক্ষমা করে দাও। কিসের ক্ষমা চাচ্ছেন বুঝতে পারছি না। এমন করছো কেন? বলছি তো ভুল হয়ে গেছে। আপনি আমার রুম থেকে যান। আগে বলো ক্ষমা করে দিয়েছো। আপনাকে সম্মানের সাথে বলছি আপনি চলে যান, আর না হলে কিন্তু ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিব। আগে ক্ষমা করে দাও, তারপর যাব। আপনি একজন পুলিশ, আপনি আসামিকে মারতে পারেন তাই না? কিন্তু তুমি তো আসামি না, তুমি আমার স্বামী। জি ঠিক বুঝলাম না। আপনি যান, আপনার উপর কোনো রাগ অভিমান নেই। আমি ভুল করেছিলাম, আপনি তা শুধরে দিয়েছেন, তাই আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি এখন আমার রুম থেকে গেলে খুশি হব। না, আমি রুম থেকে যাব না। আর আমি এই রুমে সারা জীবনের জন্য চলে আসব। এই রুমে সারা জীবনের জন্য চলে আসবেন মানে? আপনার কথা ঠিক বুঝলাম না। বুঝতে পারবা একটু পরে। আপু, আপনি কি যাবেন? ওই কে তোর আপু? আমি আর কিছু বললাম না, চুপ করে শুয়ে পড়লাম। অনামিকা চলে গেল। একটু পর আম্মু নিচে ডেকে নিয়ে গেল, তাই নিচে গেলাম। নিচে গিয়ে দেখে আব্বু, অনামিকা আর একজন লোক আর একটা মহিলা বসে আছে। আমি নিচে আসতে আম্মু বলল। তোর বিয়ে অনামিকা মামুনির সাথে। ও। আম্মুর কথা শুনে অনামিকার দিকে তাকালাম। অনামিকা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আমি আর কিছু বললাম না, রুমে চলে এলাম। 4 দিন পর আমি আর নীল ছাদে দাঁড়িয়ে গল্প করছি। খুব ভালো লাগছে এটা ভেবে যে আমার পছন্দের মানুষটির সাথেই আমার বিয়ে হয়েছে। আজ আর অনামিকার সাথে আমার বিয়ে হয়েছে। ভালোবাসার মানুষটির উপর কখনো রাগ করে থাকতে পারা যায় না, তাই আমিও পারিনি। সব ভুলে মেনে নিয়েছি। তারপর ছাদ থেকে নেমে আমার রুমের সামনে এসে দাঁড়ালাম। আজ নিজের রুমে যেতে ভয় ভয় করছে। তার উপর রুমের ভেতরে পুলিশ রাগী বউ আছে। তার উপর 12টা বেজে গেছে। না জানি আজ কপালে কি আছে। সব ভয় দূর করে বুকে থুতু দিয়ে ঠাস করে দরজা খুলে ভিতরে গেলাম। আমি ভিতরে যেতেই অনামিকা বলল। এই এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। আসলি কি করতে? যা বন্ধুর সাথে গিয়ে আড্ডা দে। রাগো কেন? আর বাসর ঘরে কি কেউ তার স্বামীকে তুই করে বলে? সেই কখন থেকে এই ভারী ভারী জিনিসগুলো পরে বসে আছি, আর তোর এখন আসার সময় হলো? যা রুম থেকে বের হ। বাসর ঘর থেকে বের হলে লোকে কি বলবে? সরি দেরি করে আসার জন্য। তোর ভুলের ক্ষমা নেই, তোকে শাস্তি পেতে হবে। আজ আমাদের বাসর রাত, আজ শাস্তি না দিলে হয় না? না হয় না, এখনই 50 বার কান ধরে উদ্বোস কর। হ্যাঁ তাড়াতাড়ি শুরু কর, না হলে এই পিস্তলটা দেখছিস, এটা দিয়ে তোর মাথার খুলি উড়িয়ে দেব। বউগো, কান ধরে উঠবস না করলে হয় না? দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি উদ্বোস শুরু কর। না, যত ভয় পাবো ততই ভয় দেখাবে। আর দাঁড়িয়ে না থেকে অনামিকার দিকে এগিয়ে যেতে লাগলাম। এইভাবে আমার দিকে এগিয়ে আসছিস কেন? আমি কোনো কথা বলছি না, চুপ করে এগিয়ে যাচ্ছে। আর অনামিকা 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে। অনামিকা আর যেতে পারছে না, দেয়ালে পিঠ থেকে গেছে। তাই আমি অনামিকার খুব কাছেই দাঁড়িয়ে। অনামিকার এত কাছে দাঁড়িয়ে যে অনামিকার গরম নিঃশ্বাস আমার বুকে এসে পড়ছে।
অনামিকার এমন অবস্থা দেখে আমার অবস্থা খারাপ। নিজেকে কেমন মাতাল মনে হচ্ছে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। অনামিকার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। অনামিকা প্রথম ছাড়াতে চাইলেও পরে রেসপন্স করতে লাগলো। একটু পর আমি ছেড়ে দিলাম। আমি ছেড়ে দেওয়ার পর এবার অনামিকা ধরলো। তারপর কি যেন ও হ্যাঁ, মনে পড়েছে। বাকিটা ইতিহাস। জান ভাই আর শুনিয়েন না, অনেক শুনেছেন আর আমার বলতেও লজ্জা করছে।